আচ্ছা, আজকে যেটা হবে সেটা কি ক্লাস 4 এসইও। তো এখানে প্রথমত আছে ইম্পর্টেন্ট অন সাইট ফ্যাক্টর, তাই না? তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে সাইটের জন্য যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, শুধু আমাদের ওয়েবসাইট বলতেছি না, আমাদেরকে নিজের ওয়েবসাইট বানানোর কারো চিন্তা ভাবনা আছে? কার আছে? আমাদের দুইজনেরই আছে। তাই কি রিলেটেড? স্কুলও আছে। আচ্ছা, ব্যক্তিগত হয়তো বানাতে পারে। হ্যাঁ, তাহলে প্রথমত যখন আপনারা একটা সাইট নিয়ে চিন্তা ভাবনা করবেন তখন অবশ্যই কয়েকটা জিনিস আমাদেরকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে যে এইগুলা একটা ওয়েবসাইটে থাকতে হবেই, আর কোনগুলা অ্যাভয়েড করে চলবো, কোনগুলা দিতে হবে সেগুলা। এখন যদি এগুলা না জানি আর আমি সাইট বানায় বসে থাকলাম তাহলে কিন্তু এখানে কোনো লাভই হবে না, ঠিক আছে? তো প্রথমত আমাদের যদি আমরা এসইও করতে যাই সাইডে, মানে এসইওটা কেন করি মূলত? ওই পেজটাকে সামনে আনার জন্য, ওই সাইটটাকে সামনে নিয়ে আসে না, হ্যাঁ, র‍্যাঙ্কিং করানোর জন্য। তো সেই জন্য প্রথমত দেখতে হবে যে আমার মেটা ট্যাগগুলা সেইখানে আছে কিনা। এখন মেটা ট্যাগগুলা কি, তাই না? মেটা ট্যাগের মধ্যে আমাদের কয়েকটা জিনিস থাকে। 3 নাম্বার ক্লাসে যেটা আমি কালকে বলছিলাম, ইফেক্টিভ টাইটেল হইতে হবে, সেই সাইডের হচ্ছে ডেসক্রিপশন থাকতে হবে সাইডের, হ্যাঁ, কিওয়ার্ড অবশ্যই থাকতে হবে। এগুলো হচ্ছে সাইট ফ্যাক্টর। এখন আমি যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পর এখানে আমি দিলাম ফার্নিচার, ঠিক আছে? এখন দেখেন যখন যারা একটা ওয়েবসাইট তৈরি করে তাদের প্রধান লক্ষ্য কি থাকে, যে ওখানে আমি কি সার্ভিসটা দিব আর কাস্টমার আমার সাইটে আসবে কেন, কেন এটা হচ্ছে এত প্রাধান্য দিবে যে তাদের সাইডে না যায় আমার সাইট থেকে প্রোডাক্ট কেন কিনবে, ঠিক আছে? এই জিনিসটা বোঝা। তারপর আরেকটা জিনিস বোঝা যে সার্চ ইঞ্জিন আমাকে সামনে আনবে কেন আমার সাইটটাকে। এতগুলো লাখ লাখ সাইট, এই যে দেখেন 50 সেকেন্ডে কি করছে, 50 সেকেন্ডে সে এতগুলা রেজাল্ট দিছে। কিন্তু এই রেজাল্টের মধ্যে আবার দেখেন প্রথমে একবার রেজাল্টের প্রথমে কাকে আনছে, ফার্নিচার, তাই না? এতগুলা রেজাল্টের মধ্যে furniture.com কে নিয়ে আসছে, কারণ এর অবশ্যই কোনো একটা এমন কিছু আছে যেটা সার্চ ইঞ্জিন ওকে সামনে আনতে বাধ্য, তাই না? কারণ তারপর নিচে দেখি আমরা 2, 3, 4, 5 আরো তো ওয়েবসাইট আছে। তারপর হচ্ছে নিচে যে 10 নাম্বার, একদম 10 নাম্বার, এটা কিন্তু সাইট না, 10 নাম্বার সাইট না, 10 নাম্বার পেজ, 9 নাম্বার। এখানে নেক্সট করলে আরো আসবে, হাজার হাজার আসবে। তো এইগুলা সাইটকে না সামনে আনে, একে কেন সামনে আনলো, বা এর কি একটা এমন কি আছে তার মাঝে যে গুগল তাকেই সামনে আনছে, মানে কোনো সাইটকেই দেখতে পায়নি, ওকেই সামনে আনছে, তাই না? তো সেইটাই হচ্ছে মেটা ট্যাগের কাজ। আপনার যদি মেটা ট্যাগ গুগলকে জানাইতে ভুল হয় কোনো ক্রমে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ওইখান থেকে ফেল হয়ে চলে আসবেন, কখনো গুগলে আমি আনতে পারবো না আমার ওয়েবসাইটটা। সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে আমার মেটা ট্যাগগুলা ঠিক আছে কিনা। এখন মেটা ট্যাগের মধ্যে যেটা যেটা পড়ে, মেটা ট্যাগের মধ্যে, তো মেটা ট্যাগে যেটা পড়ে 1 নম্বরে আমি দিচ্ছি, এখানে প্রথম শর্ত আমাদের হচ্ছে মেটা ট্যাগের টাইটেল, মেটা টাইটেল, এটা হচ্ছে আমাদের মেটা ট্যাগের মধ্যে। তো ওই জন্য বলতে হবে কি মেটা টাইটেল, তারপর মেটা ডিসক্রিপশন, তারপর আমাদের আরেকটা থাকতে হবে কি কিওয়ার্ড, কারণ সাইডের যেটা একদম মূল একটা জিনিস, এগুলা হচ্ছে আমাদের মেটা ট্যাগের মধ্যে। তাহলে মেটা ট্যাগের মধ্যে কি কি আসলো, মেটা ডিসক্রিপশন আর কিওয়ার্ড। এখন আমি চাচ্ছি যে আসলে এইখানে আবার মেটা টাইটেল ডেসক্রিপশন কোনগুলা। আমি এই সাইডে যখন যাব তখন আমি কি বলছিলাম, কন্টেন্ট, একটা
সাইডের কন্টেন্ট হচ্ছে সেই সাইডের কি রাজা। যদি কন্টেন্টে ঠিক না থাকে তাহলে কিন্তু সেই সাইডের কোনো ভ্যালু নাই। তো ওই জন্য কি করতে হবে, আমাদেরকে কন্টেন্ট আর্টিকেল লিখতে হবে। এখন কন্টেন্ট আর্টিকেল আর ডিসক্রিপশন এই তিনটার মধ্যে পার্থক্য আছে। কন্টেন্ট বা আর্টিকেল, আর্টিকেল বলতে আমরা কি বুঝি? আর্টিকেল বলতে আপনি কি বুঝেন? আমাদের বইয়ের আর্টিকেল না, এখানে আর্টিকেল আলাদা। আচ্ছা, যেই আর্টিকেলই হোক কি লেখাটা বাঁকানো বাঁকানো। আচ্ছা, আর আপনি? আমি আর্টিকেল বলতে বুঝি যে কিছু লেখা সংক্ষিপ্ত, কিছু মনে করতে বাক্য কিন্তু প্যারা প্যারা লেখা। আচ্ছা, আপনি? আমার ওই আপুটের মধ্যে যে কিছু লেখাই হয়তো আর্টিকেল। হ্যাঁ, অবশ্যই একটা কিছু আর বাঁকানো কি এটা? এটা হচ্ছে ইটালি পড়া। এটা কেন আর্টিকেলের মধ্যে পড়বে? আর্টিকেল শব্দটাই আলাদা। আর্টিকেল বলতে এখন আমি বেস্ট অনলাইন ফার্নিচার স্টোর দিয়ে একটা 500 ওয়ার্ডের আর্টিকেল লিখব, এইটাকে বলা হয় কি আর্টিকেল। কন্টেন্ট, কন্টেন্ট বলতে বোঝাচ্ছে যে এসইও ফ্রেন্ডলি একটা আর্টিকেল লেখা। মানে আমি বেস্ট অনলাইন ফার্নিচার স্টোর লিখছি, সেই বেস্ট অনলাইন ফার্নিচার কথাটা যেন আমার ওই আর্টিকেল বা কন্টেন্টে 4 থেকে 5 বার থাকে। মানে প্রিভিউ যেন করতে পারে কে, গুগল সার্চ ইঞ্জিনগুলা। আর ডিসক্রিপশন যে জিনিসটা, সেটা হচ্ছে খুব সংক্ষিপ্তে আপনার বিবরণটা তুলে ধরা। এখন আপনাকে যখন আমি বলতেছি যে হচ্ছে আপনি এই যে যেমন আপনি যখন ভর্তি হয়েছেন বা এরকম, আপনি কি বলছেন, আপনি একটা স্কুলের টিচার, এইটুকুই আপনার। আমরা সব ইনফরমেশন খুঁজে নিছি যে আসলে উনি একটা টিচার, তাহলে উনার মেধা কতটুকু যাইতে পারে বা কতটুকু কি হইতে পারে, তাই না? যখন ও বলছে আমি একজন স্টুডেন্ট, ওর মেধাটা আমরা যাচাই করে নিছি, আসলে ও কি কি করতে পারে বা আরো কত দূরে যাইতে পারে। উনি একটা স্টুডেন্ট, তো এইভাবে। তো সেই জন্য কি শর্ট ডিসক্রিপশনে আমার সবকিছু তুলে ধরা যে আমি এই জিনিসগুলা করি, তাই না? তো এখন দেখেন, বেস্ট অনলাইন ফার্নিচার স্টোর যখন এখানে আছে, এখানে আমরা দেখতেছি এই যে এই জিনিসটা আমি কি দিয়ে সার্চ দিছি, ফার্নিচার দিয়ে। আর এইখানে নিচে আসলো কি কি দেখি, ফার্নিচার দিয়ে যখন সার্চ দিছি তখন আমাদের আসতেছে এই কয়েকটা, বেস্ট অনলাইন ফার্নিচার স্টোর, furniture.com, furniture.com। এইখানে ক্লিক করলে আমি এই ওয়েবসাইটে চলে যাব, তাই না? তারপর এখন দেখেন এই ওয়েবসাইট, তার কিন্তু বেশি কিছু বলার দরকার হয়নি গুগলকে বা হচ্ছে ইউজারদেরকে। এখন দেখেন আমি উনার ওখানে শর্ট একটা ডিসক্রিপশনে জানতে পারতেছি যে উনি কি কি প্রোভাইড করবে। তো এখানে কি কি বলছে, Providing home and office furniture in a stylish with delivery from regional outlets in the United States and Canada। মানে কি বুঝলেন এখানে? এখানে অফিসেরও ফার্নিচার, বাড়ি এবং অফিসের ফার্নিচার, এগুলো মানে ফার্নিচারগুলো এখানে আছে। আমি যেটা আমাকে ভালো লাগবে সেটা আমি বাড়ি এবং অফিসের ফার্নিচার আছে, ওই সাথে ডেলিভারি মানে ডেলিভারি করলে সেটা আমার মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, একজন করে শুনি, বলেন আপনি। ডেলিভারিও সেটাতে দেওয়া যাবে। স্টেটাস এন্ড কানাডা, এটা কানাডায় অবস্থিত। আপনি আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, যে এটা মানে কি বুঝলাম? আপনি কি বলছিলেন? আমি বলিনি। আচ্ছা, আপনি বলেন। আমি এটা হচ্ছে যে এখানে যে ফার্নিচার গুলো আছে, এই ফার্নিচার গুলো, এটা একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে যদি ঢুকি তাহলে আমরা এই ফার্নিচার গুলো পাবো। পাওয়ার পরে এটা বাসা, বাড়ি, অফিসের মানে যে কাজে যেটা আমাদের পছন্দ হবে সেটা আমরা সিলেক্ট করার পরে ওখানে পেমেন্ট একটা আছে, সেখানে আমরা পেমেন্ট করার পরে যদি আমরা ওটা নিতে চাই তাহলে আমরা নিতে পারবো। বুঝলাম না, আপনি কি বুঝছেন? আমি বুঝলাম যে ভাইয়া যেটা বললো ওইটা, কিন্তু আমি এখানে বুঝলাম না যে
রেজিস্টার্ড এড্রেস এন্ড কানাডা ওটা আচ্ছা, এটা কানাডা কারণটাই ভালো করে অবস্থিত। বলতে পারেননি। হ্যাঁ। না, কখনো এটা অবস্থিত না। কারণ দেখেন এইখানে আপনারা বলছেন কি তাদের লিংকে যাইতে হবে, তাদেরকে সব অফিস ফার্নিচার দেখতে হবে, পেমেন্ট করতে হবে, এইটা করতে হবে, এত কিছু তো সে বলেনি। সে কি না। বলছে, প্রোভাইডিং হোম এন্ড অফিস ফার্নিচার ইন এ ভ্যারাইটি অফ স্টাইলিশ। ওরা স্টাইলিশ একটা কি হোম অফিস ফার্নিচার দিচ্ছে, এবং কি বলছে উইথ ডেলিভারি ফ্রম রিজিওনাল আউটলেটস ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড কানাডা। তারা ডেলিভারি করতেছে কোথায় কোথায়, ইউনাইটেড স্টেটস আর কানাডা, কানাডা। এই দুই স্থানে। এত কিছু অবস্থিত বলার না। দরকার নেই। কেন Yes, অবস্থিত না। না? Delivery। কারণ তারা ডেলিভারি Oh, করতেছে। delivery। ওকে, আর আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আমাকে এত কিছু জ্ঞানীকে একদম ডিটেলস বলতে হয় না, জাস্ট একটু বললেই হয়ে যায় যে ডেলিভারি করতেছে এখানে এখানে, তারা ভালো একটা ফার্নিচার দিচ্ছে, সার্ভিস। মানে সব স্টাইলেরই আছে। হ্যাঁ, মানে যেটা বাসায় Just এবং আপনি অফিসে। যেইটাই বলবেন ডেলিভারি ওরা বাসায় যায় দিয়ে আসবে। দিয়ে আসবে। এটা কোথায় দিবে, ইউনাইটেড স্টেটস আর কানাডা। কানাডা। ইউনাইটেড স্টেটস এর মধ্যে কি আমাদের বাংলাদেশ পড়তেছে? না। সেহেতু আমরা যদি অর্ডারটা করি আমাদেরকে কি ওরা দিবে? দিবে না। দিবে না। সেই জন্য ওরা বলেই দিছে ইউনাইটেড স্টেটস আর কানাডা ছাড়া এটা ডেলিভারি করা হয় না। বুঝে গেছে? তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের মেটা ডিসক্রিপশন। তাহলে মেটা ডিসক্রিপশন আমরা পাইলাম। মেটা ডিসক্রিপশন তাহলে কি বুঝলাম? মেটা ডিসক্রিপশনটা কি? সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বর্ণনা, কারণ সম্বন্ধে একটু সংক্ষিপ্ত বর্ণনা। বুঝে গেছে? আচ্ছা টাইটেলটা হচ্ছে যে- আচ্ছা, এখন হ্যাঁ, টাইটেলটা কি, তাই না? টাইটেলটা কি? আমরা যখন ফার্নিচার, এটা কিন্তু আমাদের কি সার্চ ইঞ্জিনে যে শব্দ দিয়ে সার্চ দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের Keyword। কিওয়ার্ড। কিওয়ার্ড হ্যাঁ, কি মনে হয় কি কিওয়ার্ড আচ্ছা, সেটা আমাদের কি, তাহলে আমরা কি দিয়ে সার্চ দিছি? কিওয়ার্ডটা কি ছিল? ফার্নিচার ফার্নিচার। তাহলে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তারপর এখানে দেখাচ্ছে যে আমি কিওয়ার্ডটা এটা সার্চ দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে কয়েকটা ওয়েবসাইট, যখন দেখাইছে এখানে বোল্ড করে দেখাই দেওয়া হয়েছে বেস্ট অনলাইন ফার্নিচার স্টোর। তারপর এইখানে তারপর দেখেন বোল্ড করে দেখাচ্ছে, মানে চোখে কোনটা লাগতেছে বেশি? মানে বড় যেটা বড় আছে যেটা যেমন আছে, বেস্ট ওইটাই। অনলাইন ফার্নিচার। ওইটা হচ্ছে ইফেক্টিভ একটা টাইটেল। ওইটাই গুগল কি করে আপনার টানে নেয় উনার সাইট থেকে, যে হচ্ছে যারা ভালো ভালো ইনফরমেশন ইফেক্টিভ টাইটেল দিচ্ছে, ইউজাররা ভালো ভালো একটা ইনফরমেশন পাবে, তাদের জন্য এই বোল্ড করে দেখানো। তাহলে এইটা আমাদেরকে, বোল্ড করে দেখেন। এটা হচ্ছে মেটা টাইটেল। হ্যাঁ, হ্যাঁ উপরে সার্চ ইঞ্জিনের উপরে বোল্ড করে যে লেখাটা শো করা হয় তাকে বলা হয় মেটা টাইটেল। বলতে পারি যে ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটে একটা টাইটেল না, ওয়েবসাইটটা না, ওয়েবসাইটটা আমরা টাইটেল বলতে পারি না। তুমি যদি বলতে চাও হ্যাঁ ওয়েবসাইটটা টাইটেল কেন হবে, এটা তো ওয়েবসাইট ডোমেইন নেম, তাই না? এই ডোমেইন নেমে যখন আমি যাব তখন এই যে অ্যাড্রেস বারের উপরে দেখেন আমি যখনই কার্সার রাখছি তখন কি দেখা যাচ্ছে, লোড এখনো পাইছে সাইট না বাট ওই টাইটেলটা দেখে আমরা বুঝে নিচ্ছি যে এটা বেস্ট অনলাইন ফার্নিচার স্টোর furniture.com এর একটা ওয়েবসাইট। ক্লিয়ার? তাহলে ওয়েবসাইটের উপরে অ্যাড্রেস বারে সবসময় মেটা টাইটেলগুলো শো করায়। ক্লিয়ার? প্রবলেম আছে কোথাও? না। এখন হচ্ছে হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখতে যাচ্ছি যে এই ওয়েবসাইটে বা হচ্ছে আমি যদি চাই যে আইটি সলিউশনের এই সাইডে, আমি হচ্ছে আইটি সলিউশনেরই, আর এসইওতে কিন্তু মূলত মেটা টেক যদি ইউজ করা না হয় তাহলে বুঝতে হবে ওই সাইডে কোনো এসইও করা হয়নি। তো সেই ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটটার আসলে মেটার ডাটাগুলো কিভাবে দেখব যে আসলে এই সাইডের আছে কিনা। আমি তো উপরে দেখতেছি যখন কার্সার রাখতেছি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ এসইও ওয়েব ডিজাইন, এইটা হচ্ছে ওনার সাইডের মেটা টাইটেল, কিন্তু ডিসক্রিপশন কি দিছে, কিওয়ার্ড কি আছে ওনার সাইডের। তো এখন এগুলা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, সাইডের উপরে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করতে হবে, কিংবা কন্ট্রোল ইউ। তো বাকি দিতে পারি সাইট ওপেন থাকা অবস্থায় কন্ট্রোল ইউ। ঠিক আছে? এখন এইখানে আমি ফাইন্ড করতে চাচ্ছি কি কি
টাইটেল, Title. ডেসক্রিপশন আর কিওয়ার্ড আছে কি না। Keyword আছে Keyword. কিনা। তো এখন আমি যাই দেখি কন্ট্রোল এফ দিব, মানে ফাইন্ড করা। তাহলে কি খুঁজবো, ডেসক্রিপশন আছে কিনা। তাহলে ওনার সাইডে ডেসক্রিপশন পাওয়া গেছে, আছে। এই যে লাল দাগ দিয়ে দেখাই দিচ্ছে ওরা। তো এখানে ওনার সাইডে আছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, আইটি সলিউশন দিনাজপুর ইজ এসইও এসএমএম এক্সপার্ট ইন বাংলাদেশ, উই আর প্রোভাইডিং এসইও ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এন্ড সো। তাহলে এতটুকুতে কি বুঝলেন, যে ওরা এগুলা প্রোভাইড করতেছে, সার্ভিস দিচ্ছে। অল্প কথায় বেশি বোঝানো, ঠিক আছে। এটাকে বলা হয় ডেসক্রিপশন। এখন আমি চাচ্ছি যে আসলে ওনার সাইডে কিওয়ার্ড আছে কিনা। Keyword আছে। আছে, ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, তাই না, এগুলা হচ্ছে প্রতিটাই ওনার কিওয়ার্ড। তারপর দেখতে যাচ্ছি আসলে এইখানেও আমি দেখতে যাচ্ছি যে টাইটেলটা ব্যবহার করা হয়েছে কিনা। টাইটেল, টাইটেল আর কোথায় আছে দেখতে হবে, এই যে টাইটেল, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও ওয়েব ডিজাইন, বুঝে গেছে। এরকম করে তাহলে আমি মেটা টাইটেলগুলা খুঁজে বের করব। প্রথমত সাইট ওপেন করব, করার পর কন্ট্রোল ইউ দিয়ে কন্ট্রোল এফ, তারপর যেটা খুঁজতে যাচ্ছি এখানে লিখে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর এইগুলো আমরা কিভাবে বসাবো বা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেগুলাও আমরা পরে দেখব। তারপরে আসি আমরা, এগুলা বোঝা গেছে তো মেটা ট্যাগের। আচ্ছা, 3.0 রিডাইরেক্ট ইস্যু অ্যান্ড অ্যাভয়েড 404 ইরোর্স, মানে বলতে বোঝাচ্ছে যে আমরা অনেক সময় সাইট যখন ওপেন করি তখন কিন্তু দেখায় 404 ইরোর, মানে সাইট সাসপেন্ড করা হচ্ছে বা এরকম কিছু দেখায়, তাই না, সাইট কাজ করে না। তো এগুলা অ্যাভয়েড করতে হবে অবশ্যই। তো সেইগুলো আমি কিভাবে দেখবো যে একটা ওয়েবসাইটে আছে কিনা। বায়ার বলতে পারে যে আমার ওয়েবসাইটের কোনো পেজ আসলে কোনো প্রবলেম আছে কিনা, একটু দেখে আমাকে জানাবো। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, 301 রিডাইরেক্ট ইস্যু এগুলা কিভাবে দেখবো। তো এখন আমি কি করব, তাহলে আবার ওই সাইডে যাব এবং ভিউ পেজ সোর্সে যাব, ঠিক আছে। যাওয়ার পর এই সাইটটা ওনার কপি করব, কপি করার পর এখানে বসাই দেব ওনার ওয়েবসাইটটা, পেস্ট করলে একটা স্ল্যাশ চিহ্ন আসবে। তারপর দেখেন প্রতিটা আমাদেরকে দেখাচ্ছে না সাইডের লিংক দেখাচ্ছে। তাহলে দেখেন যে এই সাইডে আমি যখন ক্লিক করব ওপেন লিংক, তখন এই জিনিসগুলো দেখাচ্ছে। এগুলা কি ইউজাররা দেখতে পায়? না, এইগুলা আমরা দেখতে পাচ্ছি না। এগুলো আমরা একদম ভিউ পেজ সোর্সে, কিন্তু একটা ইউজার তো এগুলাতে যাবে না, তাই না। তারপর হচ্ছে দেখতেছি এই পেজেস টু, এটা দেখি, এগুলা প্রতিটাই কিন্তু ওনার ওয়েবসাইটের কি লিংক। তারপর লোডিং নিচ্ছে, দেখি লোডিং এ কি হচ্ছে। পেজ টু এ কি লিংক আছে, এই লিংকে ওনার প্রবলেম কিনা। তো লিংকে কি প্রবলেম, লিংক ওপেন হয়েছে না। এখানে যদি প্রবলেম থাকতো তাহলে দেখাইতো যে 404 ইরোর। 404 হ্যাঁ, তখন বুঝতে হবে যে এই লিংকটাতে ওনার সমস্যা আছে, তখন কপি করে ওনাকে দিয়ে দিতে হবে যে আপনার এই সাইটগুলো হ্যাঁ সলভ করে, সমস্যা আছে সলভ করেন, ঠিক আছে। তারপরে এই যে নিচে আরো আছে, এগুলা প্রতিটাই এক এক করে দেখতে হবে। যদি এরকম কিছু বলে তাহলে বুঝে গেছে। আচ্ছা, যেমন আওয়ার সার্ভিস স্ল্যাশ দিয়ে, এটা কিন্তু একটা ওয়েব পেজ, তাই না। আওয়ার সার্ভিস একটা আছে, তো এখানে যাই, এটা একটা প্রবলেম আছে। পাচ্ছে কি পাচ্ছে, এই যে যেমন এইরকম দেখেন সমস্যাগুলো। উনি কিন্তু পুরো সাইটটা নিজের মতো করে সুন্দর করে করে দিছে, কিন্তু এই যে আমরা লিংকে যাই এইরকম অর্ধেক অর্ধেক দেখতে পাচ্ছি। কারণ ওনার মূল সাইডে যাই দেখি তো আওয়ার সার্ভিসের ওখানে আসলেই প্রবলেম কিনা। এখন
যাই, যার পর কোথায় আমরা দেখলাম আওয়ার সার্ভিসেস পেজে। আসলেই কি প্রবলেম নাকি? আমাদের পেজটাই মানে ফোনটা বড় করা ছিল তো ওই জন্য আসেনি। না, এখানে কোনো প্রবলেম নেই, কারণ আমরা এটা বড় করে নিছি, ও জায়গাই পাচ্ছে না। এই যে এবার ঠিক আছে না, এই যে জুম করছি তো, বেশি করলে ছোট হয়ে যাচ্ছে আরো। তাহলে এগুলাতে কোনো প্রবলেম নাই, ক্লিয়ার? তাহলে এগুলো আমাদেরকে দেখতে হবে, অ্যাভয়েড করতে হবে। তারপরে এখানে কি বলছে, ডুপ্লিকেট হচ্ছে যে 4.4, এখানে আছে যে 301। এটা কি 301 রিডাইরেক্ট বলতে আমরা অনেক সময় একটা ওয়েবসাইটে ক্লিক করার পর অটোমেটিক অন্য ওয়েবসাইটে চলে যেতাম না, এগুলো বলা হয় রিডাইরেক্ট করে রাখা। মানে একটা ওয়েবসাইটে ক্লিক করতেছেন আর একটা ওয়েবসাইটে যা বসে আছি ওইখানে দেখাচ্ছে যে এরকম কোনো ফেস করছেন যে একটাতে ক্লিক করতেছি মানে ওইটাতে না করতেই আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, হইছে কখনো? মাঝে মধ্যে হয়, তো ওগুলা বলা হয় রিডাইরেক্ট করা। তো এটা দেখতে হবে আমার ওয়েবসাইটে কোনো ইউজার ক্লিক করতেছে কিনা আর অন্য সাইডে যাচ্ছে কিনা। যদি যাচ্ছে তাহলে এইখানে অবশ্য কোনো প্রবলেম আছে, তো এই প্রবলেমটা সলভ করতে হবে। কারণ আমি চাচ্ছি যে আমি কি করব, এই ওয়েবসাইটটা দেখতেছি, দেখতে দেখতে যদি অটোমেটিক আরেকটা ওয়েবসাইট ওপেন হয়ে যায়, আমি কি বিরক্তি ফিল করব যে আসলে আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছে কেন, তাই না? তো এই 301 এগুলা অ্যাভয়েড করে চলতে হবে অবশ্যই। মানে 301 থেকে 404। হ্যাঁ। তাহলে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু বলতে কি বোঝাচ্ছে? ডুপ্লিকেট কন্টেন্ট ব্যবহার করা যাবে না যদি কোনো প্রকার ইস্যু থাকে। মানে আচ্ছা ঠিক আছে, আসি আবার। আচ্ছা, ও কিন্তু আমার স্টুডেন্ট ছিল, এসইওতেই করতো কাজ করে, এখন কাজ করতে যে পরীক্ষাগুলো চলতেছে ও রাখছে। আচ্ছা, আমাদের আগে আসছিল। হ্যাঁ, তোমাদের আগের কাছে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু। তাহলে একটা ওয়েবসাইটে লক্ষ্য রাখতে হবে যেন ডুপ্লিকেট কন্টেন্ট ব্যবহার করা না হয় বা কপি পেস্ট করে কোনো সাইটে বসানো না হয়, ঠিক আছে? এগুলা সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, যা করার একদম ইউনিক ভাবে, ঠিক আছে? অ্যাভয়েডিং ডোমেইন ক্যানোনিজেশন, মানে এখানে আবার বলছি যে ডোমেইনের কথা বলছিলাম না, ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইট কি, ডোমেইন কি? এখন আপনি হচ্ছে আপনার মধ্যে আছে যে আমি একটা স্কুল বা যে একটু আগে যেটা বললেন যে ওয়েবসাইট ওপেন করার একটা মন মানসিকতা আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে ডোমেইন নেম সিলেক্ট করছেন, সেটা হচ্ছে হইতে পারে আইটি রিলেটেড, কিন্তু ওইখানে খাবারের সব ইনফরমেশন দিয়ে রাখছেন, তাহলে হবে না। ওই জন্য অবশ্যই ডোমেইন নেম যেন ঠিক রাখে, কন্টেন্ট ইনফরমেশন দেই, এইরকম ডোমেইন সিলেক্ট করতে হবে, তা না হলে ওটা অ্যাভয়েড করে চলে যেতে হবে, ক্লিয়ার? আচ্ছা, লোড টাইম অপটিমাইজেশন। একটা ওয়েবসাইটে আমি যখন একটা ইউজার, মনে করেন আপনি অবশ্যই একটা ইউজার, যখন একটা ওয়েবসাইট আমি দেখতে চাইবো, এই ওয়েবসাইটটা লোড নিতেই মনে করেন যে 5 মিনিট খায় ফেললো, আমি সেই ওয়েবসাইটে কি থাকবো? বিরক্ত হয়ে কাটে দিয়ে বলবো থাক, অন্য সাইডে চলে যাবো, তাই না? যে অন্য সাইডের সার্ভিসগুলো দেখে আসে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ওয়েবসাইটের জন্য লোড টাইমটা খুব কম হয়, 12 থেকে 13 সেকেন্ডে 10 সেকেন্ড যেন হয় একটা ওয়েবসাইটে, ঠিক আছে? তারপর বাউন্স রেট বলতে বোঝাচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটের বাউন্স রেট থাকে, মানে সেইটাতে কি বলবো, এটা লোড টাইমের কথা যেমন বললাম যে লোড নিতে সময়, সেই রকম ওরা একটা বাউন্স রেট দিয়ে থাকবে, মানে সময় দেওয়া। হ্যাঁ, সেইটাই যে হচ্ছে বাউন্সটা কি, সেটা হচ্ছে গুগল প্রিভিউ যখন আপনার করবে যে লোড টাইমিং এ খুব প্রবলেম, তারপর ডোমেইনে কোনো একটা প্রবলেম আপনার আছে, ডুপ্লিকেট কন্টেন্ট ব্যবহার করতেছেন, তখন ওরা একটা রেট দিয়ে থাকে প্রতিটা। দেখিয়েন যখন আপনি এখনকার যেগুলা করছে যে গেমগুলো আমরা যখন ওপেন করি তখন কিন্তু লেখা থাকে যে রেট লাইক, মানে হচ্ছে ওইখানে একটা আমরা লাইক দিয়ে থাকি, বা হচ্ছে একটা কিছু আমাদের আর্টিকেল
ভালো লাগলো সেখানে আমি লাইক দিয়ে কমেন্ট করে চলে আসবো। তো সেম গুগল মানে সার্চ ইঞ্জিনগুলো আমাদেরকে একটা রেট দিয়ে থাকে। তো সেই সাইটগুলো কি হয়, লোড টাইমের জন্য, ডুপ্লিকেট কন্টেন্টের জন্য তারা রেটটা কমায় দেয়। এটাকে বলা হয় বাউন্স রেট। ক্লিয়ার? আচ্ছা, তারপর বলতেছে কি সিমান্টিক সার্চ অ্যান্ড সিমান্টিক মার্কআপ। বলতে আমি আগের ক্লাসে একটা কথা বলছিলাম যে ন্যাচারাল সার্চ যেটা বলা হয়, ন্যাচারাল আর ইউনিক সার্চ দেখাইছিলাম না? তো ন্যাচারাল সার্চটা কি, যে একটা ইউনিক ভাবে কাজ করা, এসইওতে একটা ওয়েবসাইটে ইউনিক ভাবে কাজ করা। সিমান্টিক সার্চ অ্যান্ড সিমান্টিক মার্কআপ বলতে সেটাই বোঝাচ্ছে যে আপনাকে ইউনিক ভাবে কাজ করতে হবে। যেমন আমি যখন ফার্নিচার দিয়ে সার্চ দিছি তখন গুগল কিন্তু কখনো আলাদা কোনো সাইটকে নিয়ে আসেনি। কেন নিয়ে আসি না? একটা ইউজারের, হ্যাঁ, আর একটা ইউজারের ওরা কি করছে যে চাহিদাটা দেখছে, আসলে তারা কি চাচ্ছে এখানে। এখন যদি ওই জিনিসটা গুগল আমাদেরকে নাও দিত তাহলে কিন্তু গুগল থেকেই আমরা চলে যাই ইয়াহুতে যাইতাম, বিংয়ে যাইতাম। তো সেইটা বলতেছে যে যে কোনো এসইও করো কিন্তু সিমান্টিক মানে একদম ন্যাচারাল হইতে হবে। বুঝে গেছে? ন্যাচারাল ভাবে কাজ করতে হবে। schema.org and its uses মানে schema.org এ এখানে কিন্তু প্রতিটা জিনিসের আপডেট, যেমন গুগল কি করতেছে আপডেট দিচ্ছে আমাদের প্রতিনিয়ত, তো সেই আপডেটগুলো আমরা এখানে যাই পাইতে পারি schema.org। ওই জন্য সাইটটা দিয়ে দিছি। এটা কি হ্যাঁ এটা কি আপডেট হচ্ছে, এটা আপডেট সেটা তো মানে সার্চ দিব, এটা কি www দিয়ে, হ্যাঁ এইটাই যায় বসা দিবেন schema.org। আরেকটা করতে পারেন আপনি যদি গুগলেই আমি যাই schema দিয়ে, তো schema.org, schema.org is a set of এই যে এইটুকু পড়লেও আপনারা বুঝতে পারবেন কি বলছে। extensible schemas that enables webmaster to imp structured data to their web pages or used by search engine। মানে এটা কি বোঝা যাচ্ছে? সার্চ ইঞ্জিন বা অন্য মানে যা কিছু অন্য যা কিছু আছে সেখানে আমরা এটা পাবো। আর আপনারা ওয়েব পেজেও সেটা পাওয়া যায়। কি পাওয়া যায়? মানে আপডেট পাওয়া যায়। মানে দেখেন স্ট্রাকচার ডাটা, প্রতিটা ডাটা এখানে ওয়েব পেজ থেকে শুরু করে সবগুলাতেই সার্চ ইঞ্জিনে পাওয়া যায়। মানে কি কি আপডেট হলো ওয়েব মাস্টার টুলস থেকে শুরু করে, ঠিক আছে? তো এইখানে যে আমরা কি করতে পারি, ক্লিক করলে আমরা হ্যাঁ এখানে যে একটা ওয়েবসাইট আসবে এইগুলা হচ্ছে পড়বেন। যখন এসইও করবেন তখন মাঝে মধ্যে এই সাইটটা যায় ঘুরে ঘুরে আসবেন যে আসলে এখন কি আপডেট হলো, হ্যাঁ এগুলা কি হলো। এই যে গেট ইস উই ইনভাইট ইউ টু ভিউ আওয়ার ব্লগ, ব্লগটা দেখে আসবেন। ব্লগে সবসময় লেখালেখি হয়, ঠিক আছে? এই যে যেমন ওদের ব্লগে সবসময় লেখালেখি, হোয়াটস নিউ, নিউ কি কি অ্যাড করছে নিউ, এখানে সবকিছুই ওরা লিঙ্কও দিয়ে রাখছে যে schema.org 2.0 আরো কি আপডেট করছে, ঠিক আছে? আপডেটের বিষয়গুলো এখানে বলা হয়েছে। গুগল অথরশিপ, গুগল অথরশিপ বলতে কি বোঝায় বলেন দেখি? মনে নেই এখন বলছি কি একটা সার্চ ইঞ্জিন স্পন্সরশিপ কি মনে হয়? অথর, যারা অথর আমরা তাদেরকে বলি যারা অ্যাডমিন, অ্যাডমিনকে আমরা বলি না অথর। মানে অথরকে অবশ্য আরেকটা বলা যায় যে লেখালেখি যে করে তাকে কি বলা হয়? অথর বলা হয়। কিন্তু তো অথরশিপ, গুগল অথরশিপ বলতে বোঝাচ্ছে যে আপনি যে আপনার একটা ডোমেইন সিলেক্ট করলেন, সেখানে কন্টেন্ট দিলেন, তারপর সব অপটিমাইজ করে ফেলছি, এসইও করতেছি, কিন্তু আমরা হচ্ছে গুগলের অথরশিপ মানে সে কি চাচ্ছে সেটা না বুঝে কাজ করা। সেই জন্য গুগল অথরশিপের জিনিসগুলা বুঝতে হবে যে তারা যে আপডেটগুলা দিল সেই আপডেট হিসেবে আমার কাজগুলা হচ্ছে কি হচ্ছে। গুগল অথরশিপ মানে হচ্ছে যে ওদের যে রুলস মেইনটেইন করে যে কাজটা হ্যাঁ
সেটাই তো এইগুলা মেনটেন করে অবশ্যই কাজ করতে হবে। আর অর্গানিক ন্যাচারাল সার্চ রেজাল্টটা কি, ওই যে যেটা আমি একটু আগে বলছি সিমান্টিক সার্চ আর সিমান্টিক মার্কার। অর্গানিক ন্যাচারাল সার্চ রেজাল্ট তাহলে কি এটা আরেকবার বলেন আপনারা বলেন দিকে খাইয়ে ফেলছেন, আগের ক্লাসগুলো তো মনে হয় খাইয়েই ফেলছেন দেখতে। আচ্ছা, অর্গানিক বলতে আমরা হচ্ছে একটা একদম ইউনিক ভাবে যে কাজটা করা হয় ন্যাচারাল সার্চ রেজাল্ট, মানে আমরা এমন ভাবে কাজ করব যেন গুগল সার্চ ইঞ্জিন আমাদেরকে কি করে, যে অর্গানিক ভাবে আমাদেরকে একদম ভিউ করায় ওয়েবসাইটটা তার কোথায় সার্চ ইঞ্জিন। তো আমি যদি হচ্ছে ওই যে পেইড এসইও ব্ল্যাক হেড করে সামনে যাই তাহলে কিন্তু এটা আমার জন্য অর্গানিক বা ন্যাচারাল সার্চ হবে না, বুঝে গেছে? নিজের পরিশ্রমে যেটা ইউনিক ভাবে কাজ করব সেটা হবে অর্গানিক আর ন্যাচারাল সার্চ, বুঝে গেছে? ইউনিক ভাবে কাজ করা, সেইটাই হচ্ছে এই সার্চ, বুঝে গেছে? এখন সুন্দরভাবে এগুলা জিনিস দেখেন, ধরবো যে কি কি মেটা ট্যাগের কি বললাম, টাইটেলটা আসলে কি বলছিলাম, প্রতিটা দেখেন। আর কোনটাতে প্রবলেম দেখেন, একটু কোথাও প্রবলেম আছে বা জিজ্ঞাসা করার? এখন তো প্রবলেম হবে। বাউন্স রেটটা একবার বলে দাও। আচ্ছা, বাউন্স রেটটা হচ্ছে কি, বাউন্স রেট বলতে বোঝাচ্ছে যে আমাদেরকে যেটা মার্ক দেওয়া হয়, মনে করেন যে আপনাকে আমি একটা কাজ দিছি, সেই কাজে তো একটা ফিডব্যাক আছে নাকি, যে ভালো না খারাপ করলাম। তো সেই জিনিসটা যে আমি যে আমার ওয়েবসাইটে কাজ করতেছি, সার্চ ইঞ্জিনগুলো আমাদেরকে একটা রেট দিয়ে থাকে, সেটাকে বলা হয় বাউন্স রেট। কাজের উপরে যে যেটা রেট দেওয়া হয় সেটা আবার হচ্ছে এমনি ওদের বাসায় কাজ না করা, সেটা হচ্ছে নিজের ওয়েবসাইটে কাজ করে যেটা রেট পাওয়াটা, ওইটা হচ্ছে বাউন্স রেট। ঠিক আছে? আর কোথাও প্রবলেম? এটা এখন বাসায় যা দেখবো, তারপরে হ্যাঁ, বাসায় যায় সুন্দর করে দেখবেন। আর কালকের ক্লাস দিয়েছে, একটু দেখে নিয়ে আপনাদেরকে বাড়ির কাজ দেব। পাঁচ নম্বর না, ডোমেইন সিলেকশন প্রসেস এসটিএমএল। হ্যাঁ, আপনাদের তাহলে কালকে যে কাজটা থাকবে হোমওয়ার্ক, যেটাকে বলতেছি, কালকে ক্লাস তো নাই, মানে নেক্সট ক্লাসে, কালকে বলতে নেক্সট ক্লাসেই হোমওয়ার্ক। মেইল কে কার কার আছে? তোমার তো ওপেন করা হয়েছে না, ব্লগ ক্রিয়েট করা আছে, তাই না? আচ্ছা, তোমার তো আমাদের তো ইমেল আছে তো, হ্যাঁ না? ইমেল দিয়ে, ইমেল আছে যেহেতু, সেটা একটা ব্লগ ক্রিয়েট করে আনবেন। ম্যাডাম এটা তো আবার শিখি নাই, কিভাবে বলবো একটু দেখা দিতে ভালো হয়। নাহলে 2 নম্বর ক্লাসে শিখানো কি করবো নাকি আমাদের হয়নি। বাড়ির কাজ থাকলেও ক্রিয়েট একটা ব্লগ করবেন আর 2টা পোস্ট দিয়ে আসবেন। তো পোস্ট কিভাবে আর কিভাবে করবো একটু দেখা দিলে। প্রথমত আপনার কি করবেন, মেইলে চলে যাবেন। মেইলে চলে যাবো। মনে করেন আমি আচ্ছা, মেইলে না যায় প্রথমত যেটা করবেন, ব্লগারে যাবেন, blogger.com এ যাবেন। ঠিক আছে? প্রথমে আগে গুগলে যাব, তারপর না, blogger.com এ প্রথমে এইটাতেই যাবেন, blogger.com। হ্যাঁ, গুগলে যাব না। না, কেন গুগলে যাবেন?
কমে যাবে। তারপর যাওয়ার পরে এখানে আমরা কি করব তাহলে, এখানে আমাদের যদি থাকে ইমেলটা, তাহলে ইমেলটা লিখবো, তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, ইমেল দিয়ে। তাহলে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এখানে বাংলা থাকবে, আপনারা ইংলিশ করে নিতে পারবেন। এইখানে অপশনে বাংলা থাকবে ভাষা, যেটা হচ্ছে হ্যাঁ। তো হচ্ছে ইংলিশ ছাড়া তো ফের বুঝি না আমরা। তারপর এই জিনিসটা আসবে কিন্তু, ঠিক আছে, কনফার্ম ইওর প্রোফাইল। এখানে কি বলছে, ইওর গুগল প্লাস প্রোফাইল কন্টিনিউ টু ব্লগারে যাব। কোথায় যাব? কন্টিনিউ টু ব্লগ। এখানে যাব। কন্টিনিউ টু ব্লগার। ব্লগার ক্লিক, কোথায় করব? ক্লিক কন্টিনিউ টু ব্লগারে। তারপর যেটা করব, এই জিনিসটা আসবে, ঠিক আছে। এই পেজটা আসার পর নিউ ব্লগে ক্রিয়েট করব, ক্লিক করব। কোথায়? নিউ ব্লগ। স্টেপ 3। ক্লিক নিউ ব্লগ। নিউ ব্লগ। এখন আমরা ক্লিক করি নিউ ব্লগে, তাহলে এই পেজটা আসবে, ক্রিয়েট এ নিউ ব্লগ। এই পেজটাতে আসার পর টাইটেল আমাকে মনে রাখতে হবে, যেটা আমি বলে দিছি যে ফার্নিচার, এখানে সাইডের নাম কি? ফার্নিচার। আমি এখানে আছি, কিন্তু এইখানে কি টাইটেল দেখাচ্ছে? বেস্ট অনলাইন ফার্নিচার স্টোর। আপনারা কি নিয়ে বেশি লেখালেখি করতে পছন্দ করবেন, বা কোন সাইটটা আপনার হলে খুব ভালো হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, টাইটেলটা ওইভাবে দিবেন, দেওয়ার পর অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেস বলতে যে এইরকম আমার ছিল কি, SEO all tips bd.blogspot, এটা হচ্ছে ফ্রি সাইট, সেজন্য .com হবে না, ব্লগস্পটের পর .com হবে। যেমন এই যে দেখেন আমি কি দিছি, SEO ডেইলি টিপস, আমার এটা টাইটেল। আর আমি সাইট ওপেন করছি কি দিয়ে, SEO all tips bd.blogspot.com। তো সেরকম এখন করতে পারি আপনার ইচ্ছা। আমি SEO দিয়ে লেখালেখি করি, এই জন্য SEO দিয়ে করছি। কারণ আমি যদি আপনাকে বলি আপনি হচ্ছে ক্যানাডা দিয়ে একটা সাইট খুলবেন, তাহলে তো আপনি ক্যানাডা দিয়ে ইনফরমেশন গুলাকে দিতে পারবেন, তাহলে তো আমি আপনাকে বলে লাভ নেই। ওই জন্য নিজের ইচ্ছা মতন খুলবেন, ঠিক আছে। ওকে, আমি মনে করেন এখানে দিলাম যে, এখন ধরে নেন যে আমি স্কুল সম্বন্ধে লিখব, তো এখানে কি ধরনের অ্যাড্রেসটা? মনে করেন আমি ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে একটা ওয়েবসাইট খুলতে যাচ্ছি। ইভেন্ট ম্যানেজমেন্ট, যেটা বার্থডে পার্টি, বিয়ে শাদী দেওয়া হয়, তো আমি দিচ্ছি দিনাজপুর ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে হবে। এটা দিনাজপুর ইভেন্ট ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বানানটা কি? ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাড্রেসটা তাহলে কি হবে, দিনাজপুর ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে, যেন সবাই টাইটেলটা দেখে বুঝতে পারে এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো কিছু করানো হয়। তো আমি চাচ্ছি যে এটা আমার বাটারফ্লাই, এই কোম্পানিটার নাম কি? বাটারফ্লাই .blogspot.com। এখানে আমি যদি ক্লিক করি তখন এইখানে দেখাবে কি, সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, মানে কেউ এটা ব্যবহার করতেছে। তাহলে আমি দিই দিনাজপুর বাটারফ্লাই, দিনাজপুর দিয়ে দিই, দিনাজপুর বাটারফ্লাই blogspot.com। এটা কি বলতেছে, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, এটা কেউ করেনি, এটা নিয়ে নিছে। তাহলে আমি কি করব, এখান থেকে আমি থিম, মানে থিম বলতে আমার এই যে ব্যাকগ্রাউন্ডের এখানে কেমন কালার থাকবে, তার এইটা কেমন থাকবে, এই যে ব্যাকগ্রাউন্ডে শো করাচ্ছে এগুলা কেমন থাকবে, ওই আমি এটা সিলেক্ট করে নেব। তো আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা, যে আমি এটা ইউজ করছি, তা আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকবে। তাহলে এটা সিলেক্ট করার পর ক্রিয়েট ব্লগ, এখন দেখাবে কি দিনাজপুর ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়াজ সাকসেসফুলি। এখন লোড নেবে, নেওয়ার পর আপনি আপনার
ব্লগটা এখন দেখতে পারবেন কিভাবে, ভিউ ব্লগ। ব্লগ এই যে দিনাজপুর ইভেন্ট ম্যানেজমেন্ট, এখনো কোনো পোস্ট দেওয়া হয়নি, নো পোস্ট। তো এখন পোস্ট কিভাবে দিবেন, যখন ওপেন হয়ে যাবে এই কলমটাতে ক্লিক করবেন, তারপর লিখবো যে করার পর হ্যাঁ যেটা দিয়ে আপনি লিখতে চাচ্ছেন সেটার টাইটেল দিয়ে দিবেন। টাইটেলটা দিলে যেন বুঝতে পারি যে হ্যাঁ এই সম্পর্কে লেখালেখি হচ্ছে, আর এখানে আর্টিকেলটা লিখে পাবলিশ করে দেবেন। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে তো? আর না পারলে তো আপনি আছেন। Title and address. Click done. Okay, তাহলে সবকিছু হয়ে যাবে। ক্লিয়ার? এইটুকু এটা সুন্দর করে দেখে রাখবেন। এটা সুন্দর করে দেখে রেখে করবেন ব্লগটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমি সেভ করে দিলাম। আচ্ছা, তাহলে বাড়ির কাজ কি কি থাকলো আপনাদের? একটা ব্লগ ক্রিয়েট করা, 2টা পোস্ট দিয়ে আসবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।